এই কেমন আছো তোমরা? আমার কথা শোনা যায়? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। উম, আজকে কতজন আসছে? মাত্র 71। স্টুডেন্ট তো অনেক। 116 জনের মধ্যে মাত্র 72। হ্যাঁ, আমি এক কাজ করি, ক্লাস শুরু করে দিই। কারণ যত দেরি করব স্টুডেন্ট আসবে না, আর আমারও ডিলে হয়ে যাবে ক্লাস শেষ করতে। আচ্ছা, আমরা এর গত দিন পর্যন্ত ক্লাস যেটা করেছি সেটা ইঞ্জিন অপারেশন পর্যন্ত ক্লাস করেছিলাম, তাই না? ইঞ্জিন অপারেশন শিখাইছি, ভার্ব টাইমিং এগুলো শিখাইছি না গত দিন পর্যন্ত? জি স্যার। আজকে আমরা ইঞ্জিন ফুয়েল, যেটা ফুয়েল সম্বন্ধে আলোচনা করব। ফুয়েল সিস্টেম সম্বন্ধে পড়ানোর আগে আমরা ফুয়েল সম্বন্ধে কিছু ধারণা দিব তোমাদের। অ্যাকচুয়ালি ফুয়েল, তার প্রপার্টিস, তারপরে তোমার হচ্ছে অক্টেন নাম্বার, সিটের নাম্বার বা ডিজেল ইন্ডেক্স, তারপরে আছে তোমার উম, এটাকে কি বলে, ডেটোনেশন, নকিং, অনেকগুলো বিষয় আছে। সেগুলো সম্বন্ধে ধারণা দিব তোমাদের আজকের ক্লাসে। এই তোমাদের দিনাজপুরে কে কে আছো? কেউ কে আছো দিনাজপুরের? জি স্যার। কে? তো নাম বোঝা যাচ্ছে না। স্যার সাদিকা তানজিল মিম। মিম। শহরে বাসা না বাইরে বাসা? স্যার বাহিরে। কোন জায়গায়? পার্বতীপুর। ও, তো পার্বতীপুর থেকে তো তারপর দিনাজপুর যেতে হয়। আচ্ছা, তোমাদের জি ওখানে স্যার। শীত কিরকম বলো তো আমাকে একটু। স্যার প্রচুর ঠান্ডা। আমরা গিয়ে কি ঘোরাফেরা করতে পারবো, না আমাদের গিয়ে ওই রুমের ভিতর বন্দি থাকা লাগবে? স্যার বের হওয়া যাবে কিন্তু মানে ভারী জামা কাপড় নিয়ে আসতে হবে। মানে অনেক ঠান্ডা এখানে। কালকে তো 7 ডিগ্রি ছিল, আজকে তো মনে হচ্ছে আরো কম। উম, না, তো হাজী দানেশের একটা ক্লাস নিতে যাই, একটা পরীক্ষা নিতে যেতে হবে। ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু আলাপ করে নি ওয়েদারের কি অবস্থা। আমাদের ময়মনসিংহের এখানেও অনেক ঠান্ডা। আমরা এখানে ওয়েদার খুব খারাপ। তারপর ক্যাম্পাসটা একটু বেশি ঠান্ডা। আমি আগে ক্যাম্পাসের বাইরে থাকতাম, রিসেন্টলি ক্যাম্পাসে আসছি, দেখি যে বাইরে থেকে অ্যাটলিস্ট 2-3 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কম ক্যাম্পাসের ভিতরে। স্যার তবে উত্তরবঙ্গের তুলনায় তো কম স্যার ময়মনসিংহে। হ্যাঁ, উত্তরবঙ্গের তুলনায় কম। জি স্যার। উত্তরবঙ্গ তো সবসময় এরকম, নর্থ জোন তো, ওই জন্য সবসময় এরকম হচ্ছে। তবে হলগুলোতে স্যার ঠান্ডা কম লাগে হলে থাকলে। হলে, শোনো, মুরগির বাচ্চা চিনছো? জি দেখছো স্যার। কখনো কি করে জি ওরা? শীতকালে সব কাছাকাছি থাকে। জি স্যার। হলের অ্যারেঞ্জমেন্টই তো এরকম। জি স্যার। অনেক আগে আমরা যেখানে 3 জন থাকতাম, তোমরা সবাই ওখানে নাকি 4-6 জন করে থাকো। তো জি তো ওয়েদার তো হবে, শীতটা বোঝা যায় না সেটা বোঝা যায় বেশি। না। তারপরে আবার তোমার বয়স কম, রক্ত গরম, শীতে একটু বেশি কম লাগে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। আজকে পড়াবো হচ্ছে ফুয়েলস অ্যান্ড কম্বাশন অফ ফুয়েলস। আজকে কন্টেন্ট থাকবে ডেফিনেশন অফ ফুয়েল, ক্লাসিফিকেশন অফ ইঞ্জিন ফুয়েলস, প্রপার্টিস অফ ইঞ্জিন ফুয়েল, ডেটোনেশন, নকিং, ইরিগেশন। তারপর আছে ফ্যাক্টরস এফেক্টিং ডেটোনেশন। এরপরে আছে ফ্যাক্টরস ইফেক্ট অফ ডেটোনেশন। তারপরে প্রিভেনশন অফ ডেটোনেশন, কিভাবে ডেটোনেশন প্রিভেনশন করা যায়, অক্টেন নাম্বার। তারপরে আছে তোমার অক্টেন নাম্বার,
সিটের নাম্বার, ডিজেল ইন্ডেক্স। এখানে একটা কথা বলি যে আহ, হাসানের কাছে পাঠাইছে, সুন্দর করে করবা। আমরা এই টপিকস মোটামুটি একটা ধারণা দিয়ে দিব ফুয়েল সম্বন্ধে। তারপরে ওই যে বললাম না যে কম্বাসন অফ ফুয়েলের একটা ম্যাথ আছে, ম্যাথটা শেখাবো। তো আমার একটা কথা হচ্ছে যে তোমার থার্মোডিনামিক্সে কি কম্বাসন রিলেটেড কোনো ম্যাথ শিখছো কিনা? থার্মোডিনামিক্সে জি স্যার, শেখাইছে রাজেশ নন্দী স্যার। তাহলে তো সেম জিনিসটা আবার শেখানোর দরকার আছে কি? জি স্যার, একবার স্যার রিভিউ হোক স্যার, অনেক আগে স্যার, 1 বছর হয়ে গেছে স্যার এটা। 1 বছর হলো কি করে থার্মোডিনামিক্স? ক্লাস শেষ করলা তো কত স্যার স্যার ডিসেম্বরে তো শেষ করলা। আর ওগুলো ভার্সিটিতেই স্যার পড়াইছে স্যার রাজেশ স্যার। ও, প্রায় বছর হতে চললো, ঠিক বলেছো। জি স্যার, স্যার একটু রিভিউ করে গেলে স্যার ভালো হতো স্যার। আচ্ছা, আমি শেখাবো, কিন্তু রাজেশ নন্দী স্যার কিভাবে শিখাইছে জানি না, আমি আমার মতো শেখাবো। জি স্যার। এখন আসে, যেহেতু আমরা ফুয়েলের ডেফিনেশন শিখতে যাচ্ছি, অ্যাকচুয়ালি বলো তো ফুয়েল কি, কোনটা এখানে? স্যার স্যার ফুয়েল স্যার তিনটাই স্যার। স্যার তিনটাই তো ফুল। সবগুলোই স্যার। সবগুলাই কোন বেসিসে? স্যার সবগুলাই স্যার জ্বালানি হিসেবে স্যার কাজ করে। স্যার কার্বন হিসেবে স্যার। হিট সোর্স হিসেবে কাজ করে। জি স্যার। শক্তি। তাহলে কি ফুয়েলের ডেফিনেশন যদি আমরা দিতে চাই তাহলে কি বলবো? ফুয়েল is a substance which liberates large quantity of energy for a given bulk when burnt it. এখানে আগুন না ধরালে কিন্তু এখান থেকে কোনো এনার্জি পাওয়া যাচ্ছে না, কিন্তু আগুন ধরালে জাস্ট অল্প ভলিউমে হিউজ পরিমাণ হিট সাপ্লাই দিতে পারে। এখানে আরেকটা জিনিস বলে দিই, যার ডেনসিটি যত বেশি তার হিট লিবারেটস ক্যাপাসিটি তত বেশি। অ্যাজ ফর এক্সাম্পল আমরা যদি বলি রাইস হাস্ক, জানো রাইস হাস্ক? দেখছো কখনো রাইস হাস্ক? না তো স্যার। তুমি কি শহরের বাসা? না স্যার, গ্রামে বাসা। রাইস হাস্ক চেনো নি? কখনো মিলে ধান থেকে স্যার চাল বানাইছো? মনে হয় খুব ধানের সম্ভবত তুষ স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। ধানের তুষ স্যার। ধানের গুঁড়া যেটাকে বলে স্যার। না, ধানের কুড়া, কুড়া বলে, হ্যাঁ, কুড়া বলে, তুষু বলে। তুষ বলে, জি স্যার। ওখানে আবার দুইটা কম্পোনেন্ট থাকে, একটা থাকে হাস্ক আর একটা থাকে ব্রান। যেটা খুব ফাইন পার্টিকেলস সেটা হয় ব্রান, আর যেটা লম্বা লম্বা থাকে শক্ত থাকে ওটাকে বলে হাস্ক। রাইস হাস্ক যখন তুমি আগুন ধরাও তখন সে আগুন জ্বলে, কিন্তু ওখান থেকে হিট হয় না, এমনি জ্বলতে থাকে, কারণ ওর ডেনসিটি কম। কিন্তু রাইস হাস্কটাকে যখন তুমি মেশিনে দিয়ে কয়েল লাকড়ির কথা দেখেছো চায়ের দোকানগুলোতে ইউজ করে, লম্বা জি স্যার। সিলিন্ড্রিক্যালি টুকরা টুকরা করে দেয়, জি স্যার। পাইপের মতো। ওইটার কিন্তু আবার হিট ক্যাপাসিটি অনেক বেশি। এর কারণ হচ্ছে রাইস হাস্ক যখন বাল্ক অবস্থায় থাকে ওর ডেনসিটি খুবই কম, কিন্তু ওটা যখন মেশিনে দিয়ে প্রেস করে ডেন্সিফাই করা হচ্ছে তার বাল্ক ডেনসিটি বেড়ে যাচ্ছে। সো বাল্ক ডেনসিটি বেড়ে যাওয়া মানে কি, এটা বেশি পরিমাণে হিট প্রডিউস হবে। তোমরা কি কখনো দেখেছো যে নারিকেল ছুবড়া থেকে পাউডার মতো বের হয়, এরকম কোনো মেশিন দেখেছো? জাজিমের যে ফাইবার বানায় ওই মেশিন কি কোথাও দেখেছো? সাতক্ষীরায় যাদের বাসা, বাগেরহাটের ওইদিকে কেউ আছো না তোমরা? ওই এলাকায় তো ওইগুলো মেশিন প্রচুর আছে। নারকেলের যে ছোবড়াটা ওটা একটা মেশিনে দিয়ে, ছোবড়া তো শক্ত থাকে, ওটাকে সফট করে ফেলে, আর সফট করার সময় কি হয় ওটা থেকে কিছু ফাইবার পাওয়া যায় আর কিছু ডাস্টের মতো পার্টিকেল পাওয়া যায়, ওটাকে বলে কয়ার ডাস্ট।
ওটা যদি আমরা আগুন ধরাই তাহলে ওটাও ওই যে পাটকাঠির সাথে কিছুই থাকে না, আমরা বলি কি বলে, পাট। পাট যদি তুমি পেঁচাইয়ে নিয়ে শক্ত করে নিয়ে আগুন ধরাও সেটা অনেকক্ষণ থাকে। ওই পাটটাকে যদি তুমি পাটের যে আঁশটা যেটা আছে ওই আঁশটাকে যদি সিঙ্গেল সিঙ্গেল আঁশ বের করে নিয়ে আগুন ধরাও তাহলে কি হবে, আগুন ধরাইছো 1 ফিট, ওটা সাথে সাথে হাতের কাছে চলে আসে। এরকম কি ঘটছে কখনো প্র্যাকটিক্যাল লাইফে? জি স্যার। এর কারণ জি কি, স্যার। পাটের ওই যে রশি যখন বানাও তখন কি ওটাকে রোল করে করে কিন্তু ওর অনেক শক্ত করে ফেললো, শক্ত অর্থ কি ওর ডেন্সিটি বেড়ে যায়। অনেক মোটা পাটের গোছা নিয়ে ওটাকে রোল করতে করলে ওটা চিকন হয়ে যায় এবং খুব শক্ত হয়ে যায়। তো ওখানে আগুন ধরলে ওটা একটু দেরিতে ধরে কিন্তু অনেক সময় থাকে, অনেক হিট দেয়। আর যদি একটা সিঙ্গেল ফাইবার নিয়ে তুমি আগুন ধরো তাহলে ওটা তো লুজ, আগুন ধরালে খুব কুইক ওটা আগুন ধরে যাচ্ছে এবং খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, হিট পাওয়া যাচ্ছে না ওখান থেকে। এই জন্য দেখবা যে আমরা পেট্রোল, ডিজেল, কয়লা, কাঠ যেগুলো দেখাচ্ছি এর ভিতরে যার ডেনসিটি যত বেশি তার হিট ক্যাপাসিটি তত বেশি। হিট ক্যাপাসিটি বলতে কি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, যেটাকে আমরা হিটিং ভ্যালু বলে থাকি অনেক সময়। ওই আগে যে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম যে বিভিন্ন ধরনের মেকানিক্যাল প্যারামিটার এবং ইফিসিয়েন্সি বের করতে হয়, ওখানে কিন্তু হিটিং ভ্যালুর ইউজ ছিল। আমরা এখন আসি টাইপস অফ ফুয়েল। আগে কিন্তু ফুয়েল সিস্টেম অনুযায়ী ইঞ্জিনকে কয়েক ভাগে ভাগ করা হয়েছিল, এখন আমরা জাস্ট ফুয়েলের ক্লাসিফিকেশন করছি। কনভেনশনাল ফুয়েল যেটা, সেটা পেট্রোল আর গ্যাসোলিন এবং ডিজেল এবং কোল, কয়লা। কিন্তু আমরা যেহেতু ইঞ্জিন নিয়ে আলাপ করছি, সে ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু কোল ইউজ হচ্ছে না, সেজন্য আমরা পেট্রোল এবং ডিজেলের কথা এখানে বলেছি। তারপরে আছে অল্টারনেটিভ গ্যাস আছে, অল্টারনেটিভ ফুয়েলস আছে। অল্টারনেটিভ ফুয়েলস এর ভিতরে আছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, আমরা সংক্ষেপে যেটাকে সিএনজি বলে থাকি। লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আছে, তারপর আছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। এটা যখন এলএনজি, এলপিজি এগুলো ধরো সাধারণত রান্নার ক্ষেত্রে ইউজ করে বাসায়, কিন্তু এখন এলপিজি গাড়ির ক্ষেত্রে ইউজ করতেছে। তারপর অ্যালকোহল আছে, ইলেকট্রিসিটি আছে, হাইড্রোজেন আছে, বায়োফুয়েলস আছে। বায়োফুয়েলস গুলো সাধারণত সয়াবিন, রেপসিড, যন্ত্রপা এইগুলো থেকে তৈরি করা হয়। সবগুলো দিছে না, অল্প দিছে, অর্ধেক। ইয়ে বড় মগে দাও না কেন, আমার মগে দিতে বললাম না? তোমার সাথে অনেকগুলো ইয়ে আছে, কলিং বেল আনছো? কেমা এখনই না শূন্য, এখনই না শূন্য। স্যার সয়াবিন কি ডাইরেক্ট জ্বালানি? সয়াবিন থেকে ফুয়েল বের করতে হয়, পরে ওটাকে প্রসেস করে। রেপসিড এখান থেকে অয়েল বের করে, সেই অয়েলটাকে প্রসেস করে বায়োফুয়েল হিসেবে ইউজ করে। যাত্রাপা আমাদের দেশের গ্রাম অঞ্চলে ভেন্না জাতীয়, ভেন্না নামে একটা গাছ ছিল, তোমরা এটা নাম শুনছো কিনা? আমরা যখন ছোট ছিলাম প্রায় জি স্যার। মোটামুটি বাসায় এই এই গাছটা ছিল বাসার পাশে, যাদের বাসার আশেপাশে জঙ্গল টাইপের ছিল, ওখান থেকে কিছু ফল হতো। একটা গাছ অনেকটা কদম ফুলের মতো, ফলের গায়ে কাটার মতো থাকতো, দেখছো কিনা? জি স্যার। স্যার পাতাতেও কি কাটা থাকতো? কাটা না, কদম ফুলের মতো ওই ফলের গায়ে স্পাইকের মতো থাকতো। আমি অনেককে দেখেছি, তখন ছোট ছিলাম বুঝতাম না, গরিব মানে অভাবী ছিল। আগের অভাবী আর এখনকার অভাবের পার্থক্য আলাদা। আগে অভাবী মানে খাইতে পারতো না, আর এখন অভাবী, অভাবী তাদের বলা হয় যারা হচ্ছে স্মার্টফোন থাকে না। আহ, তারা কি করতো, ওই যত্রপা গাছের যে সিড আছে সিডটাকে পিষতো, পিষে কুপি বাতি ছিল না, ওর যে রসটা ছিল, সিডটা পেস্ট করার পরে ওখান থেকে কিছু লিকুইড বের হতো যেটাকে বায়োফুয়েল বলা হচ্ছে। ওটা কুপি বাতির ভিতরে দিয়ে ওই কুপি বাতি চালাতো। এখন কি হচ্ছে, কমার্শিয়ালি ওই যন্ত্রপাতি নিয়ে কাজ করেছে অনেক, এবং এটা থেকে ফুয়েল প্রডিউস করার অনেক ধরনের রিসার্চ হয়েছে।
কিন্তু কিছু জিনিস আছে যে যেটা এমনি রিসার্চ লেভেলে ফুয়েল তৈরি করা সম্ভব, কিন্তু ইউজেবল লেভেলে তৈরি করাটা একটু ছোট। সো ওই দিকে আমরা না যাই, আমরা জাস্ট ফুয়েল গুলো সম্বন্ধে তোমাদের একটু আলাপ পরিচয় করা দেওয়ার জন্য এই ফুয়েল গুলোর নাম বলেছি এখানে। আজ অ্যালকোহল যেটা বললাম, অ্যালকোহল সরাসরি ইউজ করা যায় না, এটা ডিজেলের সাথে ব্লেন্ড হিসেবে ইউজ করে। আমরা মনে হয় ডুয়াল ফুয়েল যেটা বলেছিলাম, ডুয়াল ফুয়েল সিস্টেমে সাধারণত অ্যালকোহল গ্যাস 90% ডিজেল এবং 10% মিথানল বা ইথানল অ্যাড করার পরে ওটা ডিজেল ইঞ্জিনে ইউজ করে, এবং এটা ভালো। যে ফুয়েলের যে প্রপার্টিস মোটামুটি ডিজেলের মতোই থাকে, তো ডিজেল ইঞ্জিনের কোনো সমস্যা হয় না। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার আপনি যে বললেন স্যার কনভেনশনাল ফুয়েলস এর মধ্যে স্যার কয়লা ইউজ করা হবে না স্যার, কারণ স্যার ইঞ্জিনে কয়লা ইউজ করা হয় না স্যার। না, কিন্তু স্যার আগে তো দেখতাম স্যার ট্রেন চালানোর জন্য স্যার কয়লা ইউজ করা হতো একটা we are সময় স্যার। talking about internal combustion engine, not about external combustion engine. ও জি স্যার, জি স্যার। ভুলে গেছিলাম মনে হয়, তাই না? জি স্যার। ওকে, এরপরে আসে যে আমরা যে ফুয়েল আছে, যে প্রপার্টিস অফ ইঞ্জিন ফুয়েলস। ইঞ্জিন ফুয়েলের এই 6টা প্রপার্টিসটা খুবই ইম্পর্ট্যান্ট। নক রেটিং, যে ফুয়েলের নকিং যত কম হবে সেটা তত গুড ফুয়েল। নকিং হলে কি সমস্যা হয় সেটা আমি পরে দেখাবো তোমাদেরকে। ভলাটাইলিটি, ভলাটিলিটি কম হতে হবে, ভলাটাইল হওয়া যাবে না। আমরা যদি পেট্রোল এবং ডিজেলের কথা বলি, পেট্রোলের কন্টেনার খুলে রাখা যায় না, খুলে রাখলে ওটা উড়ে যাচ্ছে, কারণ এটা হাইলি ভলাটাইল। ডিজেল কিন্তু খোলা পাত্রে রাখলেও কোনো সমস্যা নেই। ক্যালোরিফিক ভ্যালু অর হিটিং ভ্যালু এটা হাই হতে হবে। গাম কন্টেন্ট, গাম মানে কি? আঠা। কোনো ফুয়েলের ভিতরে গাম কন্টেন্ট যত কম হবে সেই ফুয়েল তত ভালো। এর কারণ কি? আমরা দেখি যে তোমাদের এক্সপিরিয়েন্স হয়নি, তোমাদের লেভেল 4-এ যারা ইঞ্জিনিয়ারিং আছো তোমাদেরকে আমরা দেখাবো ইঞ্জিন খুলে, টেস্টিং এন্ড স্ট্যান্ডার্ডাইজেশন একটা কোর্স আছে, ওখানে আমরা ইঞ্জিনটাকে খুলে দেখাই। এটা আবার আরেকটা জিনিস আছে, সবাই দেখে না, এটা টিচার টু টিচার ভ্যারি করে। ফুয়েলে যদি গাম কন্টেন্ট থাকে আর ফুয়েলে যদি ফুয়েলে যে বললাম যে তোমার ভালভ আছে, ইনলেট এবং এক্সজস্ট ভালভ আছে, ওই মুখে যে কার্বন ডিপোজিশন হয় ওটা একটু স্টিকি হয়, কার্বনের মধ্যে না স্টিকি হয়। তো গাম কন্টেন্ট যদি বেশি হয় তাহলে ভালভের যে মুখটা, ওই মুখটা বন্ধ করে দেয়, কন্টিনিউয়াস ডিপোজিট হতে হতে। এটার সব থেকে বড় এক্সাম্পল দিতে পারি যে রান্নাঘরের ব্যবস্থা বলে, যারা বেশি ফ্রাই টাইপের খাবার খায় তাদের রান্নাঘরে গেলে দেখবা যে বিভিন্ন জায়গায় স্টিকি অয়েল লেগে আছে, অয়েলের ডাস্ট। সালফার, সালফার কন্টেন্ট কম হতে হবে, কারণ সালফার বার্ন হয়ে গেলে সালফার ডাই অক্সাইড প্রডিউস করতে পারে বা সালফারের অক্সাইড তৈরি করতে পারে, যেটা হিউম্যানের জন্য ক্ষতিকর। তো যেন এনভায়রনমেন্ট পলিউশনেরও একটা বিষয় আছে এখানে, যদি সালফার কন্টেন্ট কম হলে এনভায়রনমেন্ট পলিউটেন্ট গুলো কম যোগ হবে। অ্যারোমেটিক কন্টেন্ট, এটা ইউজ করা হয় ফুয়েলটাকে ডিফারেন্সিয়েট করার জন্য। পেট্রোল এবং কেরোসিন দেখতে অনেকটা একই রকম ছিল আগে, কারণ তারপরে এখানে কালার ডিফারেন্ট করা হলো কেন? আমরা যখন অ্যারাউন্ড 93-4, তখন কি আমরা 9-10 বছরের, ওই সময় দেখতাম যে কেরোসিন এবং পেট্রোল, ইভেন কি ডিজেলের কালারও অত পার্থক্য ছিল না। কিন্তু হঠাৎ করে তেলের দাম বেড়ে গেল, কেরোসিনের দাম এবং ডিজেলের দাম এবং পেট্রোলের দাম অনেক বেড়ে গেল। সেক্ষেত্রে কি হলো, দেখা যাচ্ছে যে কেরোসিন থেকে পেট্রোলের প্রতি লিটারের দাম অ্যাটলিস্ট 5 টাকা করে বেড়েছে, আর কেরোসিনের দাম ডিজেল থেকে লিটারে 3-4 টাকা বেড়েছে। অসাধু ব্যবসায়ীরা কি করলো, পেট্রোলের সাথে কেরোসিন মিক্স করা শুরু করলো, আর ডিজেল মিক্স করা শুরু করলো কেরোসিনের সাথে।
কারণ কি, এর কালার ডিফারেন্ট ছিল না, প্রায় দেখতে একই রকম ছিল। এর ফলে ওই সময় যে পেট্রোল ইঞ্জিন গুলো ছিল, ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হওয়া শুরু হলো। তারপর গভর্নমেন্ট ওটাকে তোমার আইডেন্টিফাই করে দেখলো যে পেট্রোলের ভিতরে কেরোসিন মিক্স করতেছে। এরপরে তারা কেরোসিনের ভিতরে অ্যারোমেটিক কম্পাউন্ড যোগ করা শুরু করলো, কেরোসিন এবং ডিজেল দুইটার ভিতরে। এখন যদি ডিজেল ফুয়েল হাতে নাও তাহলে ওটা দেখবা অনেকটা ইয়েলোইশ কালার, দেখছো কিনা তোমরা? ডিজেল ফুয়েল নীলাভ ইয়েলো কালার, আর কেরোসিন নীল কালার। আগে কেরোসিন আর পানির পার্থক্য বোঝা যেত না, কিন্তু এখন অ্যারোমেটিক কম্পাউন্ড এখানে যোগ করে এটা করেছে ডিফারেন্সিয়েট করার জন্য। আর অ্যারোমেটিক তোমরা পড়ে এসেছো, অ্যারোমেটিক যে তোমার অর্গানিক কেমিস্ট্রি যেটা জৈব রসায়নের, ওখানে তোমরা পড়ে এসেছো অ্যারোমেটিক কম্পাউন্ড থাকলে কি হয়। অ্যারোমেটিক কম্পাউন্ড থাকলে কেউ স্মেল বাড়ায় আর কেউ কালার ইনহ্যান্স। করছো না এগুলো? স্যার তাহলে প্রপার্টিজ গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফুয়েলের ক্ষেত্রে। স্যার গাম কম্পাউন্ডটা আরেকবার একটু বলা যাবে? গাম হচ্ছে কোন একটা ফুয়েলের ভিতরে যদি গামের পার্সেন্টেজ বেশি থাকে, ফুয়েলটা যদি বার্ন হতে থাকে, ওখানে যে কার্বন অনেকটা স্টিকি আঠার মতো হয়ে যায়। এজন্য গাম কন্টেন্ট ক্ষেত্রে। রান্নাঘরে ঢুকছো কখনো, যে গ্যাসের চুলা বা কিছু রান্না করে? গ্রামের বাসা না, শহরের বাসায় যারা আছে কখনো জি স্যার। আঠাল, ওর অর্থ হচ্ছে ওখানে গাম বেশি থাকে। এখন আসি পেট্রোল অ্যান্ড ডিজেল ইঞ্জিন। এর যে আছে, সরি, পেট্রোল এবং ডিজেল এর যে ফুয়েল আছে, ফুয়েলের এক কম্পারিজন করেছি আমি এখানে। সেই কম্পারিজনটা এখানে দেখো। ভলাটিলিটি পেট্রোলের ক্ষেত্রে হাই, ডিজেলের ক্ষেত্রে লেস। স্পেসিফিক গ্র্যাভিটি 0.7 টু 0.78। এটা নির্ভর করবে ফুয়েলটা। এর পেট্রোল যেখানে -30°C টেম্পারেচার ডেন্সিটি দেবে, আর যেখানে +30°C টেম্পারেচার, সেখানে তার স্পেসিফিক গ্র্যাভিটি চেঞ্জ হবে। তো এটা নির্ভর করবে সিমিলারলি ডিজেলের ক্ষেত্রেও। ক্যালোরিফিক ভ্যালু আর হিটিং ভ্যালু যদি আমরা দেখি, তাই দেখা যায় পেট্রোলের ক্ষেত্রে সাধারণত 45,000 কিলোজুল পার কেজি, আর ডিজেলের ক্ষেত্রে 50,000 কিলোজুল পার কেজি। এই জন্য দেখবা ডিজেল ইঞ্জিনের এফিসিয়েন্সি থেকে ভালো। স্পেসিফিক হিট 2.1 কিলোজুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস, আর ডিজেল হচ্ছে 1.9 কিলোজুল। এরপর আসে অক্টেন নাম্বার। অক্টেন নাম্বার বলেছে যে পেট্রোলের ক্ষেত্রে মিনিমাম 87% থাকতে হবে, 87 থাকতে হবে। এর যত উপরে যাবে তত ভালো। এই সময় অক্টেন নাম্বার 104 বা 105, তার মানে কি সেই অক্টেনটা বা সেই পেট্রোল গ্যাসোলিন ফুয়েলটা খুবই ভালো। কিছু বাইরের দেশে কিন্তু তুমি যদি পাম্প যাও, ফুয়েল পাম্পে বা ফুয়েল স্টেশন বলে, ওটা পাম্প বলে না, ফুয়েল স্টেশন, ওখানে কিন্তু বেশ কয়েকটা লাইন থাকে পেট্রোল অক্টেনের। আমাদের দেশে যেমন পেট্রোল অক্টেন দুইটা থাকে, ওই কিন্তু এই অক্টেন নাম্বার দিয়ে নাম্বারিং করা থাকে। এই অক্টেনের অক্টেন কত, এটার অক্টেন নাম্বার কত। এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো যে ডিজেলের ক্ষেত্রে কিন্তু আমি অক্টেন নাম্বার ক্রস দিয়েছি, কেউ বলতে পারবা? অক্টেন নাম্বার 9। এস। আবার দেখো সিটেনের ক্ষেত্রে, পেট্রোলের ক্ষেত্রে সিটেন নাই, সিটেন নাম্বার আছে ডিজেলের ক্ষেত্রে। নাম্বার শুধু গ্যাসোলিন বা পেট্রোল, আর সিটেন নাম্বার ডিজেলের জন্য প্রযোজ্য। এখানে খেয়াল করো যে ডিজেলের ক্ষেত্রে সিট নাম্বার 48 থাকতে হবে মিনিমাম, তার উপরে হলে ভালো।
সালফার কন্টেন্ট সাধারণত পেট্রোলে থাকে না, ডিজেল ফুয়েলে থাকে। 0.2% থেকে 1% পর্যন্ত থাকতে পারে। ডিজেলের বিভিন্ন টাইপ আছে, বুঝছো? ডিজেলের বিভিন্ন টাইপ আছে, তোমার টাইপ 1, টাইপ 2 এ ধরনের নাম আছে। টাইপ 1, টাইপ 2 সেটা নির্ভর করে সিটের নাম্বারের উপরে। পুর পয়েন্ট একটা টেম্পারেচার, এটা একটা টার্মিনোলজি। পুর পয়েন্ট গুলো আমি টার্মিনোলজি শেখানোর সময় এটা ব্যাখ্যা করব, শুধু হিসাব করে রাখো। পুর পয়েন্টটা হচ্ছে পেট্রোলের ক্ষেত্রে প্রযোজ্য না, ডিজেলের ক্ষেত্রে যখন উইন্টার থাকে তখন 6 ডিগ্রি সেলসিয়াস, আর যখন সামার থাকে তখন হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস। ডাব্লিউ হচ্ছে উইন্টার, এস হচ্ছে সামার। এই প্যারামিটারটা মনে রাখবা। আর আমার মনে হয় বিগত বছরের যে কোশ্চেন গুলো আছে, আমরা অল্টারনেটিভলি কোশ্চেন করি, একবার আমি করি, একবার স্যার মুর্শিদ আলম স্যার কোশ্চেন করে। তো কোশ্চেন গুলো দেখবে যে দুইটার প্যাটার্ন একটু ডিফারেন্ট থাকে। সো বিগত বছরের কোশ্চেন গুলো তোমরা একটু ফলো করবা সব সময়। একটা জিনিস হচ্ছে যে শুধু ক্লাস করলে হবে না, কোশ্চেনের প্যাটার্ন কি হয় সেটার জন্য তোমার বিগত বছরের কোশ্চেন গুলো চেক করে দেখতে হবে। আমরা অনেক সময় এই কম্পারিজন করতে দিই, সব বলি না। আমরা বলি না যে কম্পেয়ার ডিজেল অ্যান্ড পেট্রোল, এভাবে বলি না। বলে দিই যে কম্পেয়ার ডিজেল অ্যান্ড পেট্রোল ফুয়েল অন দি বেসিস অফ কিছু প্যারামিটার বলে দিই, হয়তো 3টা বা 4টা প্যারামিটার বলে দিই, 2 মার্কস দিয়ে রাখে। এভাবে আমরা কোশ্চেন গুলো করি। তোমাদের কি কোনো কোশ্চেন আছে কারোর? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই, বোঝা যাচ্ছে। তোমরা নকিং এবং ডেটোনেশন এগুলো তো তোমরা মানে শিখেছো, শিখছো না? তো কবে? কবে শিখেছো? তোমরা তো সব ভুলে যাও। ইন্টারের কেমিস্ট্রি তো শিখে আসার কথা, ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রিতে। আমরা যে বইগুলো পড়েছি ওখানে ইন্টারে আমরা ডেটোনেশন, নকিং এগুলো সব পড়েছিলাম। কিন্তু তোমাদের কি অবস্থা জানি না। আর 2000 সালের যে বইগুলো ছিল ওই বই এগুলোতে এগুলো আছে। 2000 সালে যে বইটা প্রথম শুরু হয়েছিল, স্যার আমাদের বই তো ছোট ছিল স্যার। ওটাতে সমস্যা। বই ছোট করলে তো হবে না। বই যত বড় হবে তার এক্সপ্লানেশন তত বেশি থাকে। আর বই ছোট হলে কিন্তু জাস্ট মানে বেসিক ডেভেলপ করার মতো কিছু থাকে না বইয়ে। অ্যাজ ফর এক্সাম্পল দিই, একটা বই আমরা যদি আমেরিকান রাইটারের কোনো বই কিনি, সে বইয়ের পেজ হয় ধরো 250 থেকে 300 পেজ। কিন্তু ওইটা যদি কোনো জাপানিজ রাইটারের বই হয় তাহলে একটা বইয়ের পেজ হয়ে যাবে অ্যাটলিস্ট 450 থেকে 500। এর কারণ কি? কারণ হচ্ছে আমেরিকান রাইটার একটা যদি ডেরিভেশন শেখায়, সে হচ্ছে 18 লাইনের কোনো ডেরিভেশন হলে সে 10 লাইনে শেষ করতে চাবে জাম্প দিয়ে দিয়ে। আর জাপানিজ হলে 18 লাইনের কোনো ডেরিভেশন হলে সে চিন্তা করবে আরো 2 লাইন দিয়ে এটাকে আরো সিম্পলিফাই করা যায় কিনা প্রথম থেকে। আমি কারণ একই রাইটারের বই আমি জাপানিজ ভার্সন দেখেছি আর ইংলিশ ভার্সন দেখেছি, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট। জাপানিজ রাইটার সে সবসময় চেষ্টা করেছে যে তার দেশে যারা এই বইটা পড়বে তারা যেন এই থিওরির একদম কমপ্লিট নলেজ এখান থেকে পেতে পারে। আমাদের দেশে কি হয়, বাইরের দেশের রাইটারদের বই পড়ি আমরা, ওরা জাম দিয়ে দিয়ে চলে যায়। আর আমরা যখন শিখেছি বা তোমরা এখন যারা আছো সবাই আমরা ওই জাম দিয়ে দিয়ে মুখস্থ করি। আমি মাস্টার্সে একটা সাবজেক্ট পড়াইতে গেলাম, পড়াইতে গিয়ে দেখি যে এক রাইটারের বই আছে, মানে কি একটা দুইটা না, অনেক সময় 4-5টা লাইনও জাম দিয়েছে। পরে ওটাকে আবার নতুন করে ডেরিভেশন করেছি আমি, স্টেপ বাই স্টেপ, কেন আসলো এটা, যেন স্টুডেন্টদের জন্য সুবিধা হয়।
এখন আসি ডেটোনেশন এন্ড নকিং কি। এই ফিগারটা দেখো, আমরা যখন বলেছি যে কম্বাসন যখন হয় ফুয়েলের, এটা সাধারণত পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে, কম্বাসন যখন হয় তখন কি হবে, কম্প্রেশন শেষ হচ্ছে, ফুয়েল ইনজেক্ট করবে এবং ফুয়েলটা এইভাবে বার্ন হওয়ার কথা। এই চারিদিকে একটা ওয়েভের মতো বার্ন হওয়ার কথা। রেড কালার মানে এটা বার্ন হয়ে গেছে আর এগুলো আস্তে আস্তে বার্ন হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ইঞ্জিনের কিছু ফল্টের কারণে বার্ন দুই জায়গায় হচ্ছে। ইলেকট্রিক স্পার্ক দিচ্ছে সেখানে বার্ন হচ্ছে, আবার দেখবা যে এরকম বিভিন্ন পার্টে হয়তো এখানে কোনো ডিফেক্ট ছিল, এই জায়গায়ও একটা বার্নিং শুরু হয়েছে। তখন কি হয়, এই দুইটা ওয়েভ যখন ধাক্কা দেয় তখন একটা জার্কিং হয়। এটা এটা কি ঠিক যে দুইটা ওয়েভ যখন একসাথে ধাক্কা দেয় তখন সেখানে একটা জার্কিং সৃষ্টি হবে না, ভাইব্রেশন সৃষ্টি হবে না? হবে স্যার। তোমরা কখনো পুকুরে সাঁতার কাটছো? জি স্যার। যখন ওই কি যে কলা গাছের ভেলা নিয়ে যখন সাঁতার শেখা হয় প্রথমে, যে বড় সে হচ্ছে একটা বড় সাইজের ভেলা নিয়ে আসে, আর ছোট ছোট সাইজের নিয়ে যায়। নিয়ে যাওয়ার কি দুইজন যখন সামনাসামনি চলে যায় তখন কি হয়, দুইটায় ধাক্কা লেগে ছোটটা কি একটা উঠতে যায় সিঙ্কিং কন্ডিশনে চলে যায় না, ডুবে যায় না? জি জি স্যার। ওই সিমিলারলি সেম প্রিন্সিপাল এখানে ঘটে। দুইটার ভাইব্রেশন একসাথে কাজ করা মানে কি, ওখানে পিস্টনের উপর একটা ভাইব্রেশন সৃষ্টি হয়। অনেক সময় দেখবা যে মোটরসাইকেল গুলো ঠিক মতো সার্ভিসিং করা হচ্ছে না, যখন চালাই তখন মনে হচ্ছে যে মোটরসাইকেল মনে হয় কিছু একটা ভেঙে চুরে যাচ্ছে। এক্সপিরিয়েন্স আছে কিনা তোমাদের জানি না। এটা ডেটোনেশন বা নকিং এর কারণে এটা ঘটে থাকে। কিন্তু ওটাই যদি ঠিক মতো সার্ভিসিং করে নেয় তখন আর নকিং হয় না। স্যার এটা হয় কেন? অন্য একটা জায়গায় কেন আবার বিস্ফোরণটা হচ্ছে স্যার? আহ, কেন হয় তা সেগুলোর ব্যাখ্যা আমি তোমাদেরকে পরে দিচ্ছি, ওকে স্যার। ফ্যাক্টর গুলো আমি পরে বলতেছি। শুধু দেখো নকিংটা কিভাবে হচ্ছে, নকিং বা ডেটোনেশন কিভাবে হচ্ছে। জি স্যার। এরপর আছে প্রি ইগনিশন। প্রি মানে কি, পূর্বে। ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল যে তোমার রেজাল্ট হওয়ার কথা আগামীকাল 10টায়, কিন্তু অনেক সময় অনেকের রেজাল্ট আজকে জেনে যাবে, এরকম ঘটনা ঘটে না? যেমন যেমন যে টিচার রেজাল্ট তৈরি করেছে তার কাছের বা তার পছন্দের কোন স্টুডেন্ট থাকবে, বলে, এই পরীক্ষা খারাপ দিছিলে, হ্যাঁ পরীক্ষা খুব ভালো দিয়েছে, তোমার তো সিজিপিএ ভালো আসছে, এত আসছে। এটা অনেক সময় লিক হয়ে যায় না? তোমাদের ক্ষেত্রে কি ঘটছে এগুলো? জি স্যার। সিমিলারলি ইঞ্জিনের যখন ফুয়েলটা বার্ন হওয়ার কথা ঠিক ওই সময় না হয়ে তার আগে থেকে শুরু হয়ে যায়। এখানে একটা ফিগার দেখাচ্ছে যে নর্মাল কম্বাসন, নকিং এবং প্রি ইগনিশন তিনটের একটা ইলাস্ট্রেশন আছে। এখানে দেখো, এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। ছবি কি বোঝা যাচ্ছে? তোমরা কি জি ছবিটাকে স্যার। নর্মাল কন্ডিশন দেখো কি হচ্ছে, ফুয়েল এখানে ইগনিশন হলো, বার্ন হতে হতে একদম শেষ পর্যন্ত চলে গেল একটা ওয়েভ আকারে। সাদা বোঝাচ্ছে এগুলো গ্যাস হয়ে গেছে আর এগুলো এখনো বার্ন হচ্ছে। এটা কখন শুরু হচ্ছে? পিস্টন ওই যে আগের দিন যেটা দেখিয়েছিলাম যে ফুয়েল ইনজেকশন হচ্ছে কি 360 ডিগ্রি পার হওয়ার একটু আগে, ভাল টাইমিং দেখিয়েছিলাম মনে আছে ডিগ্রি আকারে। সাকশন হচ্ছে 240, কম্প্রেশন হচ্ছে মনে হয় 245, এরকম কিছু দেখাচ্ছিলাম মনে হয়, হয়তো 220। জি স্যার। ওইটা ওইভাবে ডিগ্রি অনুযায়ী এটা হতে থাকে। এটা দেখিয়েছে নকিং, হওয়ার কথা ছিল এরকম, না হয়ে দেখা যাচ্ছে
এখানে হচ্ছে, এখানে হচ্ছে, আর দুইটা ওয়েভ দেখো এখানে কিভাবে ওদের ভিতরে একটা অ্যাকশন ঘটছে, সেটা প্রি নকিং এর ক্ষেত্রে। আর প্রি ইগনিশনের ক্ষেত্রে দেখো যে কম্প্রেশন হয়ে এখানে আগুন ধরার কথা ছিল, ফুয়েল কিন্তু ইনজেকশন এখনো হয়নি, তার আগে কিন্তু ফুয়েল বার্নড হতে হতে যাচ্ছে, তারপরে ফুয়েল ইনজেকশন হচ্ছে। ফিগারটা খেয়াল করো, উপর থেকে নিচে আসতে থাকবে। আমি যে মাউস মুভ করতেছি, তোমরা কি মাউসটাকে কি দেখতে পাচ্ছ, মাউসের অ্যারোটাকে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তোমরা একটু লাইনে থাকো তো। মাসুর, হ্যাঁ ক্লাস নিবো আমি, তোমাকে লিঙ্ক দিব 11টার দিকে। আমি অন্য একটা ক্লাস নিচ্ছি তো, আমি ক্লাস শেষ করে লিঙ্ক দিচ্ছি। হয়তো 11টা শুরু না করতে পারলে হয়তো 11:30 শুরু করবো, বুঝছো? আচ্ছা, তো এটাকে বলা হয় প্রি ইগনিশন। আগুন এখানে ধরার কথা ছিল, না হয়ে আগে থেকে এখান থেকে হচ্ছে। প্রি ইগনিশন ঘটার কিছু কারণ আছে। প্রি ইগনিশন ঘটার জন্য যে যদি কোনো সময় ইঞ্জিনের অপারেটিং টেম্পারেচার, অ্যাজ ফর এক্সাম্পল আমরা বলি যে ইঞ্জিন অপারেটিং টেম্পারেচার হচ্ছে 200 ডিগ্রি, 250 ডিগ্রি বা 260 ডিগ্রি থাকার কথা, কুলিং সিস্টেম অনেক সময় কাজ করে না, কুলিং সিস্টেম ফল্ট করে, হ্যাঁ, সেক্ষেত্রে ইঞ্জিন অনেক হিটেড হয়ে যায়। তখন কি কম্প্রেশন হওয়ার পরে যে হিট প্রডিউস হওয়ার কথা থাকে তার থেকে বেশি হিট প্রডিউস হয়ে যায়, যার ফলে ফুয়েলটা বার্ন হওয়া শুরু করে। কারণটাকে, ইঞ্জিন সিলিন্ডার যদি ঠিক মতো কুলিং না হয় তাহলে ইঞ্জিন সিলিন্ডারটা গরম থাকে। তো ওখানে যখন এয়ার ফুয়েল মিক্সচারটা কম্প্রেস করা হয়, ওখানে যে 225 ডিগ্রি বা 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হওয়ার কথা, এটা 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হবে, ইলেকট্রিক স্পার্ক দিব, তারপরে ফুয়েল বার্ন হবে। এটা না হয়ে দেখা যাচ্ছে যে টেম্পারেচার, ওই পেট্রোলের যে ইগনিশন পয়েন্ট বা ইগনিশন টেম্পারেচার তার থেকে বেশি টেম্পারেচার প্রডিউস করে, যার ফলে ইলেকট্রিক স্পার্ক ছাড়াই ওটা ইগনিশন শুরু হয়ে যাচ্ছে। প্রি ইগনিশন কেন ঘটছে আমি কি তোমাদেরকে বোঝাইতে পেরেছি? এয়ার ফুয়েল মিক্সচারটা কম্প্রেশন হওয়ার পরে 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হওয়ার কথা, কিন্তু কুলিং সিস্টেম যদি ঠিকমতো কাজ না করে ওর টেম্পারেচার আরো বেড়ে যায়, সেক্ষেত্রে প্রি ইগনিশন ঘটতে পারে। এখন আসি ফ্যাক্টরস অ্যাফেক্টিং ডেটোনেশন অর নকিং। অনেকগুলো ফ্যাক্টরস আছে। ফ্যাক্টরস কনসার্নিং ইঞ্জিন, ফ্যাক্টরস কনসার্নিং ফুয়েল, ফ্যাক্টরস কনসার্নিং এয়ার, অ্যান্ড মিক্সার স্ট্রেংথ। মিক্সার কি, মিক্সার কিসের মিক্সার সেটা আমি ব্যাখ্যা করব। আসো, ফ্যাক্টরস কনসার্নিং ইঞ্জিন কি হতে পারে? কম্প্রেশন রেশিও, ইঞ্জিন ডাইমেনশন, থ্রোটল ওপেনিং। থ্রোটল কি? থ্রোটল বলা হয়েছিল ইঞ্জিন ম্যানিফোল্ড, এটা হচ্ছে ইনলেট ম্যানিফোল্ডের এবং এয়ার এবং ফুয়েলের যেটা মিক্স করা হয় তার যে সংযোগ, ওখানকার ওপেনিং এর উপরেও নির্ভর করে এটা। স্পার্ক অ্যাডভান্স, স্পার্ক কোনটা, ইলেকট্রিক স্পার্ক, সেটা কত ডিগ্রি পর পর হচ্ছে তার উপরে একটা নির্ভর করে। কম্বাসন চেম্বার ডিজাইন আছে। কম্বাসন চেম্বারটা কিভাবে ডিজাইন করা আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা মেকানিক্যাল রিলেটেড কাজ, তোমাদেরকে ফ্যাক্টর গুলো একটু ধারণা দিচ্ছি যে কম্বাসন চেম্বার ডিজাইন কি, এর অনেক থিওরি আছে, আমি এত ডিটেলসে যাব না। কুলিং সিস্টেম আছে, কার্বোরাইজেশন আছে, ইঞ্জিন স্পিড আছে, ভালভ টাইমিং আছে, টার্বোচার্জার আছে, এই সবগুলো বিষয়ের উপরে নির্ভর করে, তো স্পেসিফিক একটা বিষয়ের উপরে না। ভালভ টাইমিং এর কথা তোমাদেরকে বলেছিলাম।
যে ভালভ টাইমিং একটা সার্টেন ডিগ্রি ফলো করে। কোনো কারণে যদি ভালভ টাইমিং এর যে গিয়ারটা আছে সেই গিয়ারটা ফল্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু প্রিগনিশন হতে পারে, বা ডেটোনেশন হতে পারে, নকিং হতে পারে। ফ্যাক্টরস কনসার্নিং ফুয়েল, কোন ধরনের ফুয়েল ইউজ করছে, প্যারাফিন, অলিফিনস, না ন্যাপথেন্স, না অ্যারোমেটিক্স, কোন ধরনের অ্যারোমেটিক কম্পাউন্ড ইউজ করা, কোন ধরনের ফুয়েল ইউজ করা হয়েছে এখানে। অ্যারোমেটিক্স হলে যেমন বেনজিন টাইপের যেগুলো আছে এগুলো যদি ইউজ করা হয়, নকিং হওয়ার সম্ভাবনা খুব কম। এর কারণ কি, এর অক্টেন নাম্বার বেশি। ন্যাপথেলেন্স যেটা আছে 85, আমরা বলেছি কি 87 থাকতে হবে, এখানে ডেটোনেশন হবে। অলিফিনস, প্যারাফিনস আছে, এগুলোর নকিং বা ডেটোনেশন খুব বেশি হবে। এই জন্য সবসময় বাজারে বলে যে হাই অক্টেন নাম্বারের ফুয়েল যদি তুমি তোমার গাড়িতে ইউজ করো, তোমার গাড়ির কোনো ইঞ্জিনের কোনো হ্যাম্পার হবে না। আমাদের দেশে কি করেছে, পেট্রোল ইঞ্জিনটা ডিজাইন করা হয়েছে পেট্রোল ফুয়েলের প্রপার্টিজ বেসিসে। আমরা কি করে হুট করে 22 লাখ টাকা বা 32 লাখ টাকার গাড়ি কিনে নিয়ে যে হুট করে আমরা ওটাকে সিএনজিতে কনভার্ট করে নিয়ে আসতেছি। সিএনজিতে কনভার্ট করে নিয়ে আসলে তোমার ফুয়েল সাশ্রয়ী হলো, কিন্তু গাড়ির লাইফ শেষ। যদি ওখানে বলা আছে যে পেট্রোল যদি পেট্রোল দিয়ে চালালে প্রতি কিলোমিটার যেতে 8 থেকে 8.5 টাকা খরচ হচ্ছে অ্যাজ পার এক্সাম্পল। আর যদি সিএনজি যদি চালাই, তোমার খরচ হচ্ছে 5 থেকে 5.5 টাকা। এলপিজি দিয়ে চালালে 6 থেকে 6.5 টাকা, অ্যাজ পার এক্সাম্পল বোঝানোর জন্য। যারা শৌখিন ফ্রিকুয়েন্ট যাতায়াত করে তারা কখনো গাড়িতে সিএনজি করে না। এর একটাই উদ্দেশ্য, সিএনজি করলে যে গাড়ি সিএনজি ছাড়া নর্মাল পেট্রোলে চালালে গাড়ির যে ইঞ্জিন 10 বছর বা 15 বছর খুব স্মুথলি ব্যবহার করতে পারবে। সিএনজি যদি করো উইদিন 5 ইয়ার্স ইঞ্জিনের ড্যামেজ শুরু হয়ে যাবে। এর কারণ হচ্ছে ওখানে পেট্রোল ইঞ্জিনে যদি তুমি সিএনজি ইউজ করো, সেক্ষেত্রে প্রিইগনিশন ঘটার সম্ভাবনা সব থেকে বেশি। আরেকটা এক্সাম্পল বলি, অনেক সময় আমরা কোশ্চেন করি যে পেট্রোল এবং ডিজেল দুই টাইপের ইঞ্জিন আছে। আমরা যদি পেট্রোল ইঞ্জিনে ভুলে ডিজেল ফুয়েল সাপ্লাই দিই আর ডিজেল ইঞ্জিনে যদি ভুলে পেট্রোল সাপ্লাই দিই, কি ঘটনা ঘটতে পারে? ঘটনা যেটা, পেট্রোল ফুয়েল হচ্ছে হাইলি ভলাটাইল, এটা খুব সহজে এয়ারের সাথে মিক্সড হবে। যেহেতু ডিজেল লেস ভলাটাইল, এটা ফুয়েলের সাথে ঠিকমতো মিক্সড হবে না, এয়ারের সাথে মিক্সড হবে না। আর বলা হয়েছে যে ডিজেলটাকে যদি আমি বার্ন করতে চাই, তাহলে তার কম্প্রেশন রেশিও 14:1 থেকে 22:1 হতে হবে, বা তার যে টেম্পারেচার 550 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস ডেভেলপ করতে হবে। কিন্তু পেট্রোল ইঞ্জিন যেটা ডিজাইন করা হয়েছে, সেটা সর্বোচ্চ কম্প্রেশন রেশিও সর্বোচ্চ কত হতে পারে? 8 হতে পারে, এবং টেম্পারেচার হতে পারে 300 ডিগ্রি সেলসিয়াস মতো। তো এখানে ফুয়েলটা বার্ন হতে চাবে না। ইভেন কি ওই যে, আচ্ছা পরের বলবো, যে ফুয়েল যে এয়ারের সাথে মিক্সড হচ্ছে, মিক্সিংটা হবে না ওভার রেশিওতে। আর ডিজেলের ইঞ্জিনের কথা যদি চিন্তা করে, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কি হয় বলেছিলাম যে কম্প্রেশন যে হয়, কম্প্রেশনের ফলে টেম্পারেচার হচ্ছে 550 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। যদি ওর ভিতরে 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডেভেলপ হয়েছে, পেট্রোলটা স্প্রে আকারে দেওয়া হয়, তাহলে ওটা একটা এক্সপ্লোশন বা এক্সপ্লোসিভ হিসেবে কাজ করবে, এবং এক্সস্ট পোর্ট দিয়ে যে গ্যাস বের হওয়ার কথা ছিল, গ্যাসের পরিবর্তে হবে। তাহলে কি হবে? ভালভ বা যে সাইলেন্সার যা আছে ওগুলোর যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস বা যা আছে সব পুড়ে যাবে। এই জন্য বলা হয় পেট্রোল ইঞ্জিনের ডিজেল ফুয়েল দিলে কি সমস্যা হবে। অনেক সময় আমরা প্র্যাকটিস অ্যাকচুয়ালি গুলো করে থাকি।
So, তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য আমি ওর বেসিকটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ফ্যাক্টর high air temperature increase the tendency to knock, low density air reduce the tendency to knock, high humidity of air reduce the tendency to knock. এয়ার কম থাকতে হবে, টেম্পারেচার হিউমিডিটি বেশি থাকতে হবে এয়ারে। কথা বলেছে। আর মিক্সিং এর কথা বললি যে মিক্স কি যেন ওটা মিক্সিং স্ট্রেংথ টার্মিনোলজি ছিল, মিক্সিং স্ট্রেংথ ছিল। পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে 3টা মিক্সার ইউজ করা হয়, সেটা হচ্ছে রিচ ইকোনমিক মিক্সার আর পোর মিক্সার। রিচ মিক্সার যেটা সেখানে হবে 1:8 মানে 1 কিলোগ্রাম ফুয়েলের সাথে 8 করতে হবে, সেটা হবে রিচ মিক্সার। ইকোনমিক্স মিক্সার হবে ফুয়েল 1 সরি এয়ার হচ্ছে 15। মিক্সার যেটা সাধারণত এয়ার 1 সরি ফুয়েল 1 এয়ার হবে 20। লিন এবং লিন মিক্সার, এই মিক্সিং যদি ঠিক মতো পারফেক্টলি মিক্সিং না হয় সেক্ষেত্রেও ডেটোনেশন হতে পারে। আমি বোঝাতে পেরেছি? আরেকবার একটু বললে ভালো হতো স্যার। লিন মিক্সার, রিচ মিক্সার, পোর মিক্সার, ইকোনমিক মিক্সার, এই কার্বোরেশনে আবারও বলবো 1:8 রিচ মিক্সার, 1:15 ইকোনমিক, 1:20 লিন লিন মিক্সার। এখানে 1:8 যেটা 1 হবে ফুয়েল আর 8 হবে এয়ার। এখন আসি ইফেক্টস অফ ডেটোনেশন। ডেটোনেশন হলে ইঞ্জিনের কি কি সমস্যা হতে পারে? ডেটোনেশন অর নকিং একই জিনিস। কি হতে পারে? ইনএফিসিয়েন্ট কম্বাসন, ফুয়েল ঠিক মতো বার্ন হবে না। ফুয়েল যদি ইনকমপ্লিট বার্ন হয় তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড থাকবে গ্যাসের সাথে, যেটা এয়ার পলিউশন ঘটায়। লস অফ পাওয়ার, আমার যত পাওয়ার পাওয়ার কথা ছিল সেটা পাওয়ার পাওয়া যাবে না, কারণ ফুয়েলটা তো কমপ্লিটলি বার্ন হয়নি। মেকানিক্যাল ইঞ্জিন ড্যামেজ আর ফেলার, মেকানিক্যাল যে পিস্টন বা রিং গুলো যেটা আছে এটা ড্যামেজ হয়ে যেতে পারে। আর নয়েজ হবে প্রচুর, যেটা আগেই বলেছিলাম যে মোটরসাইকেল চালাচ্ছে পিছনে বসে থাকলে মনে হবে যে সিলিন্ডারের ভিতর কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, খুবই শব্দ হয়। ডেটোনেশন কিভাবে প্রিভেন্ট করা যায় হারুন? ডেটোনেশন কিভাবে প্রিভেনশন করা যায়? অ্যান্টি নক এজেন্টস ফুয়েলের ভিতরে দিতে হবে। কুলিং অফ দি চার্জ, কুলিং অফ দি চার্জ, কুলিং অফ দি চার্জ হচ্ছে আমাদের যে এয়ার এবং এয়ার ফুয়েল মিক্সারটা যেটা সাকশন হচ্ছে সেখানে যদি একটা কুলার ইউজ করা হয় তাহলে এটা প্রিভেন্ট করা সম্ভব। এই জন্য দেখা যাচ্ছে যে এখন ইঞ্জিনে কিন্তু টার্বো চার্জার ইউজ করে। টার্বো চার্জার পড়ানোর সময় কিন্তু আমি বলেছিলাম যে টার্বো চার্জারে একটা কুলার আছে, অ্যানিমেশন দেখানোর সময় কিন্তু দেখিয়েছিলাম তোমাদেরকে। রিডিউসিং দ্য টাইম ফ্যাক্টর, টাইম ফ্যাক্টর বলতে তোমার ওই যে ইলেকট্রিক স্পার্ক অ্যাডভান্স পার ডিলে এটা হওয়া যাবে না, ইলেকট্রিক স্পার্ক একদম টাইমলি হতে হবে, বা ফুয়েল ইনজেকশন টাইমলি হতে হবে, ডিলে বা অ্যাডভান্স হওয়া যাবে না। আরো আছে অক্টেন নাম্বার, সিটেন নাম্বার, ডিজেল ইন্ডেক্স, এইগুলো আছে। সো এখন অনেক বাজে, 55 বাজে, এখন যদি না ছাড়ি তোমরা হচ্ছে অন্য স্যারের ক্লাস করতে পারবে না। তো আমি আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। তোমাদের নেক্সট ক্লাসে যখন আমি কম্বাসন অফ ফুয়েল শেখাবো সে সময় এটাও দেখিয়ে দেবো তোমাদেরকে, অক্টেন নাম্বার, সিটেন নাম্বার এবং ডিজেল ইন্ডেক্স, এই 3টা টার্ম দেখিয়ে দেবো। ঠিক আছে?
এখন 10:56 বাজে। আর আমার কথা হচ্ছে তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করো। তোমরা অনেকে আছে অনেক ডিলে করে ফেলো, যে 10 মিনিট 15 মিনিট পরে অ্যাটেন্ড করো। এভাবে আসলে কিন্তু প্রত্যেকটা কোর্সের একটা সিকোয়েন্স অনুযায়ী কোর্সটার স্লাইডটা রেডি করা হয়। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে next। স্যার আমাদের গত 2 ক্লাসের স্যার ইয়াটা দেওয়া হয়নি স্যার, লেকচার শিট, ইঞ্জিন অপারেশন আর স্যার ভালভ ইঞ্জিন অপারেশন দেয়নি? না স্যার, আচ্ছা ঠিক আছে, আর স্যার ভালভ মেকানিজম ঠিক আছে, দিয়ে দেবো আমি। ওকে, বাই।